রাজাকার তো আমি তোমাদের বানাইনি, তোমরা রাজাকার হয়েছো। তোমরা রাজাকার, তোমাদের বাবা রাজাকার, এটা তোমরাই বলেছো। সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে উত্তাল ছাত্র আন্দোলনের মাঝে নিজের রাজাকার মন্তব্য নিয়ে ইউটার্ন নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার মন্তব্য, রাজাকার তিনি বানাননি, আন্দোলনকারী ছাত্ররা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদের রাজাকার বানিয়েছে। এছাড়াও কিভাবে আন্দোলনের নামে ধ্বংসলীলা চালানো হয়েছে তারও ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ, অনেকে লোহার রড ধরে ঝুলছিলেন, তাদের নামিয়ে মারা হয়েছে। অনেক পুলিশ কর্মীদের রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এমনকি হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া দলীয় কর্মীদের হাসপাতাল থেকে বের করে কুপিয়ে মারা হয়েছে। হাসিনার দাবি, শুধু বাংলাদেশের ঢাকা নয়, চট্টগ্রাম, রাজশাহী সহ একাধিক জায়গায় ধ্বংসলীলা চালানো হয়েছে। একের পর এক সরকারি প্রতিষ্ঠানে ধ্বংসলীলা চালিয়েছে আন্দোলনকারীরা। হাসিনার দাবি, এই প্রতিষ্ঠানগুলিতে কর্মসংস্থান হয়েছিল বহু মানুষের। এছাড়া অনেক পরিশ্রম করে বাংলাদেশের ভালো ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে তুলে ধরা হয়েছিল। সেই সময় এই আন্দোলনের নামে ধ্বংসলীলা সব শেষ করে দিল। হাসিনার প্রশ্ন, এই আন্দোলনকারীরা কি সত্যিই দেশভক্ত? তারা কি সত্যি স্বাধীন বাংলাদেশের নাগরিক? কি বলছেন তিনি, শোনাব আপনাদের। চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো। তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। চট্টগ্রামে 6 তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে। যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলার শিক ধরে, তাদের উপরে পাথর মেরেছে, হাত পায়ের রক কেটেছে, 7 জন ছাত্র একে হত্যা করেছে। এবং এইরকম হত্যাযোগ্য আরো অনেক জায়গায়, সব বিস্তারিত বলে বোধহয় শেষ করা যাবে। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা। গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ। সে উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমার মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল নিয়ে সব আসতো, সে যাত্রাবাড়ির ওদিকেই থাকতো। ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কিনা, আওয়ামী লীগের কেউ আছে কিনা। ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে, তাকে সেখানে মেরে ফেলে রেখে দিয়েছিল। যখন এখানে আসে না, খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে। এইভাবে একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালাও পোড়াও। 2013, 2014, 2015 তো এই জ্বালাও পোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি। আবার শুরু করলো এই 2024 সালে, যখন দেশটা এই দীর্ঘ 15টা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি। এই প্রতিষ্ঠানগুলি কাদের জন্য? এদেশের মানুষের জন্য। তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয়, মানুষের জন্য কাজ করে, মানুষের রুটি রুচির ব্যবস্থা করে, মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল। সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা। এবং শুধু ঢাকা বলে না, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভিসি কাটন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেখানে হামলা, বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা মেরে ফেলা। এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক? এরা কি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে? যখন বাংলাদেশটা আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, সারা বিশ্বে একটা অনন্য মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের যে কেউ বিদেশে গেলে, আওয়ামী লীগ সরকার আসার আগে বিদেশে গেলে শুনতে হতো, ও তোমাদের দেশ ভিক্ষুকের, দুর্যোগ হয়, বন্যা হয়, খরা হয়,
সেই হিসেবেই পরিচিত ছিল। আর এই 2009 থেকে 2024 পর্যন্ত দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলাম, তখন আর কেউ আমাদের ভিক্ষুক জাতি বলতো না, বলতো বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছে। সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম, এটাই তার প্রতিদান। যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা পড়ালো, যারা করিয়েছে, তারা কি এর সুফল ভোগ করেনি? তারা কি এর থেকে কোনো রকম সুফল পায়নি? প্রসঙ্গত কিছুদিন আগে আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী একটি মন্তব্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। চীন সফর সেরে এসে শেখ হাসিনার রাজাকার মন্তব্যই নাকি এই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল। কয়েকদিন আগে অবশ্যই এই মন্তব্য করেন তিনি। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তখনও বাংলাদেশের এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এতটা ভয়াবহ আকার ধারণ করেনি। কিন্তু চীন সফর সেরে বাংলাদেশে ফিরেই প্রধানমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আমার প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের নাতি পোতারা পাবে না তো কে পাবে? রাজাকারদের নাতি পোতারা পাবে? দেশবাসীর কাছেও প্রশ্ন। নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার ফেলে রেখে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, যুদ্ধ করে দেশের বিজয় এনে দিয়েছিল বলেই আজকে উচ্চ পদে আসীন। নইলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে মরতে হতো। আগে এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট ছিল না। করাচি থেকে ভিসা নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট ধরতে হয়। এই নিয়ে তিনি আর কি মন্তব্য করেছেন শোনাব আপনাদের। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে, যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপরে হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা দিত। আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।